এই মুখ এবং মুখগহ্বরের ক্যান্সার ভারতবর্ষের সবচেয়ে কমন ক্যান্সারের মধ্যে একটা। মেন তামাক এবং তামাকজাত দ্রব্য এবং সুপারি, অনেকেই জানেন না সুপারিও কিন্তু মুখের হচ্ছে। ধরুন মুখে ঘা আমাদের সবারই আছে, ছোট ঘা 7 দিনে সেরে যাচ্ছে, একটু ব্যথা, ভিটামিন খেলাম, এটা এরকম নয়। এটা বেশ কিছুদিন সারছে না, 2 সপ্তাহ 3 সপ্তাহ, কোনোভাবে ওয়েট করবেন না, ডাক্তারের পরামর্শ নিন। মুখ যদি সাদা দাগ বা লাল দাগ, লাল দাগকে বলে এরিথ্রোপ্লেকিয়া, এরিথ্রোপ্লেকিয়া ক্যান্সার হবার চান্স খুব বেশি। এরকম যদি কোনো দাগ থাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ। এই সমস্ত স্টেজে, স্টেজ 1, 2, 3, 4A এবং বেশ কিছুটা 4B, এদের প্রত্যেকের ক্ষেত্রে ট্রিটমেন্ট কিন্তু সার্জারি। নমস্কার, আমি ডাক্তার সৌরভ দত্ত। আমি একজন হেড অ্যান্ড নেক ক্যান্সার সার্জন এবং বর্তমানে আমি সিনিয়র কনসালটেন্ট, হেড অ্যান্ড নেক অনকোসার্জারি ডিপার্টমেন্ট, মেডিকা সুপার স্পেশালিটি হসপিটাল এবং মেডিকার যে অনকোলজি ডিভিশন তার ডিরেক্টর। হেড অ্যান্ড নেক ক্যান্সার ভারতবর্ষে যে ক্যান্সারগুলো বিভিন্ন অঙ্গের হয় তার মধ্যে কিন্তু সবচেয়ে বেশি যে ক্যান্সারগুলো হয় তার মধ্যে একটা হেড অ্যান্ড নেক ক্যান্সার। হেড অ্যান্ড নেক ক্যান্সারের মধ্যে কি কি ক্যান্সার আসে না, মুখগহ্বর, মুখ এবং মুখগহ্বরের ক্যান্সার, মানে ধরুন যেটাকে আমরা ওরাল ক্যান্সার বলি, আমাদের ঠোঁট, গালের ভেতর, জিভ, দাঁতের মাড়ি, ওপরের তালু, এগুলোতে যে ক্যান্সার হয়, রেট্রোমোলার ট্রাইগন বলে হয়, আমাদের দুটো ওপরের আর নিচের পাটির দাঁতের মাঝের অংশ, ফ্লোর অফ মাউথ যেটা জিভ আর নিচের চোয়ালের মাঝে যে গর্ত মতো থাকে সেগুলো, এই সমস্ত জায়গার ক্যান্সার হলে সেটাকে ওরাল ক্যান্সার বলে। এর সাথে হেড অ্যান্ড নেক ক্যান্সারের মধ্যে থাকে ওরোফ্যারিঞ্জিয়াল, মানে মুখের পেছনের দিক, জিভের পেছনের অংশটা, তার সাথে আপনার টনসিল, এই সব জায়গা এগুলোকে। তার সাথে থাকে আমাদের শ্বাসনালীর উপরের ভাগ, ল্যারিঞ্জিয়াল ক্যান্সার, হাইপোফ্যারিঞ্জিয়াল ক্যান্সার, খাদ্যনালীর উপরের ভাগ। তার সাথে থাকে আপনার আমাদের যে লালা গ্রন্থি, প্যারোটিড, স্যালিভারি গ্ল্যান্ড, এগুলো, এবং থাইরয়েডের ক্যান্সার, এবং এর সাথে গলার গ্ল্যান্ডে যদি কোনো রকম ক্যান্সার এগুলো আসে, সেগুলো সবই হেড অ্যান্ড নেক ক্যান্সারের মধ্যে আসে। তো আজকে এই সমস্ত কিছু নিয়ে না বলে আমি মেনলি বলবো ওরাল ক্যান্সার নিয়ে। যদিও একজন হেড অ্যান্ড নেক ক্যান্সার সার্জন হিসেবে এই প্রত্যেকটা জায়গার ক্যান্সারের ট্রিটমেন্ট কিন্তু আমরা করি, সেটা থাইরয়েড ক্যান্সার হোক, সেটা ওরাল ক্যান্সার হোক, সেটা ওরোফ্যারিঞ্জিয়াল ক্যান্সার হোক, সেটা প্যারোটিড গ্ল্যান্ডের ক্যান্সার হোক, সেটা ল্যারিঞ্জিয়াল ক্যান্সার হোক, যেটা শ্বাসনালীর বলছি, বা ষড়যন্ত্রের, প্রত্যেকটা জায়গার ক্যান্সারের ট্রিটমেন্ট করি। কিন্তু আজকে আমি মেনলি বলবো মুখগহ্বর মানে ওরাল ক্যান্সার নিয়ে। কারণ কি, কেন অন্যগুলো নয়? তার কারণ এই মুখ এবং মুখগহ্বরের ক্যান্সার ভারতবর্ষের সবচেয়ে কমন ক্যান্সারের মধ্যে একটা। এটি পুরুষদের মধ্যে ভারতবর্ষের সবচেয়ে কমন ক্যান্সার, আর মহিলাদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ কমন ক্যান্সার। এবং আপনি যদি দেখেন তাহলে প্রায় পৃথিবীতে যত ওরাল ক্যান্সার পেশেন্ট আছে তার প্রায় 1/3 কাছাকাছি আমাদের দেশে। তার মানে ভারতবর্ষ এই মুখের ক্যান্সারের ক্ষেত্রে পৃথিবীতে 1 নম্বরে, এবং শুধু 1 নম্বর নয়, প্রায় 1/3 ওরাল ক্যান্সার পেশেন্ট সারা পৃথিবীতে যা আছে তার 1/3 আমাদের দেশে। এর কারণটা কি, কেন এত বেশি? তার কারণ আমাদের যে টোব্যাকো হ্যাবিট, তামাকের হ্যাবিট। তামাক মেনলি দুভাবে নেওয়া যায়। কীভাবে না, একটা স্মোকিং, ধূমপান, সিগারেট, বিড়ি, আর একটা গুটকা, পান মশালা, জর্দা দেয়া পান, এগুলো, মানে সেটা ধোঁয়াযুক্ত তামাক নয়, ধোঁয়াহীন তামাক চিবিয়ে খাওয়া হয়। এবার ধোঁয়াযুক্ত তামাকও ক্যান্সার করে, সেটা মেনলি করে লাং ক্যান্সার, ল্যারিঞ্জিয়াল ক্যান্সার, এগুলো।
আর ধোঁয়া ছাড়া যে ধোঁয়াহীন তামাক চিবিয়ে ক্যান্সার যে তামাক খাওয়া হয় সেগুলো মেনলি করে ওরাল ক্যান্সার। আমাদের দেশের যে সরকারি তথ্য তাতে দেখা যাচ্ছে ভারতবর্ষের প্রায় 60% যারা তামাক সেবনকারী তারা কিন্তু এই ধোঁয়াহীন তামাক মানে গুটকা পান মশলা ইউজ করেন। এবং সেটা তো আপনারা সবাই জানেন, চোখে দেখতে পাই, বাসের গায়ে, মন্দিরের গায়ে, কোথাও বাদ নেই তামাকের ছোপ এবং পানের পিচ। আর আপনারা আরও একটা জিনিস বুঝতে পারবেন যে এই কোম্পানিগুলোর ক্ষমতা কতটা। এই কোম্পানিগুলো যেগুলো বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানি, আমি যা বলতে পারি কোক, পেপসি, যেগুলো করতে পারে না, ভারতবর্ষের 3টে সবচেয়ে বড় ফিল্ম স্টারকে নিয়ে একসাথে অ্যাড দিতে পারে এই কোম্পানিগুলো। এদের কাছে এত বেশি বিজনেস। তার কারণ কি? কারণ ভারতবর্ষে বেশিরভাগ বহু লোক এরকম এই গুটকা, এই পান মশলায় আসক্ত। তো তাই কারণে এই মুখের ক্যান্সার হয়। তাহলে এর থেকে বাঁচার উপায় কি? না, মেন তামাক এবং তামাকজাত দ্রব্য এবং সুপারি। অনেকেই জানেন না সুপারিও কিন্তু মুখের ক্যান্সার করতে পারে, এবং শুধু মুখ নয়, আরও অনেক ক্যান্সার। সেই কারণে তামাক, সুপারি পুরোপুরি বর্জন করতে হবে। এবং এটা যদি বর্জন করা যায় তাহলে কিন্তু মুখের ক্যান্সারের চান্স অনেকটা কমে যায়। এটা তার মানে আমাদের নিজেদের হাতেই আছে। এবার তো গেল কিভাবে এর থেকে বাঁচব। কিন্তু দ্বিতীয় হচ্ছে যে আমি অনেক দিন তামাক খেয়েছি, বা এখন এর থেকে কি আমি ছেড়ে দিলেই কি চান্সটা একদম চলে যাবে? এখন আমার হয়তো পুরোপুরি ক্যান্সার আসেনি। দেখুন, ছেড়ে দিলে এমন নয় যে আজকেই ছেড়ে দিলে কাল থেকে আর হবে না, কিন্তু যত দিন যায় ছাড়ার পর তত ক্যান্সার হবার চান্সটা কমতে থাকে। এবং দেখা গেছে 15-20 বছর পর যে সেটা আর 5টা সাধারণ মানুষের যা চান্স যারা তামাক নেন না তাদের সমান হয়ে যায়। এবং যারা এই টাইপের রয়েছেন তাদের মুখের মধ্যে যদি কোনো রকম কিছু দেখতে পান আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে। এবার তো গেল যে কিভাবে বাঁচব। নেক্সট কোয়েশ্চেন, যে আমার মুখে আমি তামাক খেয়েছি বা খাইনি, কিভাবে বুঝতে পারবো আমার মুখে কোনো ক্যান্সার এসেছে কি না? মুখের মধ্যে যদি কোনো ঘা থাকে এবং সেটা নিজে নিজে সারছে না, অনেক দিন ধরে হচ্ছে, ধরুন মুখে ঘা আমাদের সবারই আসে, ছোট ঘা 7 দিনে সেরে যাচ্ছে, একটু ব্যথা, ভিটামিন খেলাম, এটা এরকম নয়। এটা বেশ কিছুদিন সারছে না, 2 সপ্তাহ 3 সপ্তাহ, কোনোভাবে ওয়েট করবেন না, ডাক্তারের পরামর্শ নিন। মুখের মধ্যে যদি কোনো অস্বাভাবিক মাংসপিণ্ড থাকে ইমিডিয়েটলি ডাক্তারের পরামর্শ নিন, কারণ অস্বাভাবিক মাংসপিণ্ড কিন্তু সবসময় যাই হোক সেটা নর্মাল নয়। 3 নম্বর হচ্ছে যে মুখের মধ্যে অনেক দিন ধরে যদি কোনো সাদা প্যাচ থাকে, এই সাদা প্যাচগুলোকে বলা হয় লিউকোপ্লেকিয়া। এগুলো হয়তো ক্যান্সার নয়, কিন্তু ক্যান্সারের আগের স্টেজ। বহু লিউকোপ্লেকিয়া যদি তামাক বা ইত্যাদি ছেড়ে দেওয়া হয় নিজে নিজে ভালো হয়। আবার অনেকের আমরা বায়োপসি করে দেখি সেখানে অলরেডি ক্যান্সার এসেছে, মানে এটা ক্যান্সার হবার আগের স্টেজ। এরকম যদি সাদা দাগ বা লাল দাগকে বলে এরিথ্রোপ্লেকিয়া। এরিথ্রোপ্লেকিয়া ক্যান্সার হবার চান্স খুব বেশি। এরকম যদি কোনো দাগ থাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। এটা গেল কিভাবে, কোন ডাক্তারের পরামর্শ নেবেন। যদি আপনার মনে হয় যে এটাকে আপনি সত্যিই ভয় পাচ্ছেন, তাহলে স্পেশালাইজড ডক্টর যারা এই ট্রিটমেন্টগুলো করেন হেড অ্যান্ড নেক ক্যান্সারে তাদের পরামর্শ নেওয়াটা ভালো। কারণ কি? কারণ আমাদের ভারতবর্ষের যে তথ্য আমরা দেখতে পাচ্ছি তাতে দেখতে পাচ্ছি ভারতবর্ষে প্রায় 75% মুখের ক্যান্সারের পেশেন্ট তারা যখন অ্যাকচুয়ালি ক্যান্সার সার্জনদের কাছে আসেন, যারা আমাদের মতো ক্যান্সার সার্জন, তারা স্টেজ 3 বা 4। যত অ্যাডভান্স স্টেজে রোগটা ধরা পড়ে তত রোগটা ভালো হবার চান্স কমে যায়, আর তত অপারেশনটা বড় হয়, তত পেশেন্টের প্রবলেম বেশি থাকে। তার কারণটা কি? কারণ পেশেন্ট হয়তো সত্যিই ধরতে পেরেছেন আমার মুখে কিছু একটা রয়েছে, কিন্তু তিনি যে ডাক্তারের পরামর্শ নিচ্ছেন তিনি হয়তো এটা দেখে অতটা হ্যাবিচুয়েটেড নয়। তারা হয়তো কোনো একটা মলম দিচ্ছেন, ভিটামিন দিচ্ছেন, তাতে সেটা বহুদিন সারছে না এবং অলরেডি স্টেজটা বেড়ে যাচ্ছে। এটা অনেক সময় হয়। তাই জন্য
যেটা স্পেশালাইজড করে তাদেরকে দেখালে তাড়াতাড়ি ধরা পড়ার চান্সটা বেড়ে যায়। এটা তো গেল কিভাবে ডায়াগনোস হবে। এবার আমি আসি লাস্ট পার্ট, যে ওরাল ক্যান্সার আমার বাড়ির কারু হয়েছে বা কারুর এরকম ধরা পড়েছে, কি ট্রিটমেন্ট। দেখুন, ওরাল ক্যান্সারের মেনলি যে কোনো ক্যান্সারের স্টেজ হয় চারটে, স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, স্টেজ 4। স্টেজ 4-এর আবার তিনটে পার্ট হয়, A, B, C। স্টেজ 4C মানে ডিজিজ সারা শরীরে ছড়িয়ে গেছে, খুব একটা কিছু বেশি করার থাকে না, সেক্ষেত্রে আমরা কেমোথেরাপি ইত্যাদি দিই। স্টেজ 4B কোনো কোনো ক্ষেত্রে অপারেশন করা যায়, আবার কোনো কোনো ক্ষেত্রে অপারেশন করা যায় না। যদি অপারেশন করা যায় অপারেশন, যদি না করা যায় তাহলে আমরা রেডিয়েশন, কেমো এগুলো দিই। বাকি সমস্ত স্টেজে, স্টেজ 1, 2, 3, 4A এবং বেশ কিছুটা 4B, এদের প্রত্যেকের ক্ষেত্রে ট্রিটমেন্ট কিন্তু সার্জারি, সার্জারি, সার্জারি। সার্জারি ওরাল ক্যান্সারের মেন ট্রিটমেন্ট। এবং যদি স্টেজ 1 এবং 2-তে ধরা পড়ে তাহলে শুধুমাত্র সার্জারিতেই তার ট্রিটমেন্ট হয়। যদি স্টেজ 3 বা 4-এ ধরা পড়ে তাহলে সার্জারির পর তার রেডিওথেরাপি লাগেই, কখনো কখনো সার্জারির পর রেডিওথেরাপি তার সাথে আবার কেমোথেরাপিও লাগে, সেটা আমরা পুরো বায়োপসিটা দেখে বুঝতে পারি। তো সুতরাং ওরাল ক্যান্সারের ট্রিটমেন্টটা কিন্তু মেনলি সার্জারি, এবং এই সার্জারি কমপ্লিকেটেড সার্জারি। এটা কিন্তু এক্সপিরিয়েন্সড হলে অনেকটা বেটার। কারণ কি? তার কারণ হচ্ছে যে দেখুন, ক্যান্সারের ট্রিটমেন্টে অন্য যে কোনো রোগের ট্রিটমেন্টের থেকে আলাদা, অন্য যে কোনো রোগে অপারেশনে আমরা শুধুমাত্র যেটুকু রোগ, ধরুন অ্যাপেন্ডিসাইটিস হয়েছে, আমরা শুধু অ্যাপেন্ডিক্সটা কেটে বাদ দিই। ধরুন গল ব্লাডারে স্টোন হয়েছে, আমরা শুধু গল ব্লাডারটা বাদ দিচ্ছি। ক্যান্সারের অপারেশনে এরকম কিন্তু নয়, যতটা রোগ তার থেকে অনেক বেশি বাদ দিতে হয়, এবং সেই বাদ দেওয়াটা পুরো 3 ডাইমেনশনাল, 4 দিক। এবার মুখের মধ্যে ভেবে দেখুন, 4 দিক বাদ দিতে গেলে মুখের মধ্যে গালে হলে তাহলে সেটা নিচের চোয়াল তার কাছে আসতে পারে, ওপরের চোয়াল আসতে পারে, গালের চামড়া আসতে পারে, জিভের মধ্যে হলে তার নিচের গলার দিকের পাটে আসতে পারে, কারণ জিভটা ঠিক গলার উপরে। তো এরকম বহু কনস্ট্যান্ট আছে। চোয়ালে আসতে পারে। কতটা বাদ দেবো, মিনিমাম কতটা বাদ দেওয়া উচিত, কতটার বেশি বাদ দেওয়া উচিত নয়, কতটা অপটিমাম বাদ দিলে রোগের পুরোপুরি ট্রিটমেন্ট হবে কিন্তু পেশেন্টের অসুবিধা কম থাকবে। এবং বেশিরভাগ ক্ষেত্রে এইসব সার্জারির পর খুব ভালো প্লাস্টিক সার্জারির আগে রিকনস্ট্রাকশন, আমরা এক একটা পেশেন্টের চোয়াল বাদ দিয়ে দিই, দিয়ে পা থেকে হাড় নিয়ে তার চোয়াল আমাদের প্লাস্টিক সার্জারির যে টিম তারা বানায়। আমরা জিভ পুরো বাদ দিয়ে দিই, তারপর থাই থেকে মাংস নিয়ে জিভ বানায়। আমরা গাল পুরো বাদ দিয়ে দিই, তারপর হাত বা থাই থেকে মাংস নিয়ে গালের মতো বানায়। তো এই প্লাস্টিক সার্জারিগুলোও খুব এক্সপার্টাইজ, অপারেশনও খুব এক্সপার্টাইজ। তাই স্পেসিফিক সেন্টারে গেলে সেগুলো বেস্ট ট্রিটমেন্টটা অ্যাভেল করা যায়। এবং তার সাথে সাথে শুধুমাত্র অপারেশন নয়, অপারেশনের পর তার প্যাথোলজি রিপোর্ট ইত্যাদি খুব ভাইটাল। এই রিপোর্টগুলোর বেসিসে রেডিয়েশন লাগবে কি লাগবে না, কেমো লাগবে কি লাগবে না, প্রত্যেকটা জিনিস ডিসাইড হয়। তাই জন্য যে কম্প্রিহেন্সিভ সেন্টার, যেখানে এই সমস্ত কিছু একসাথে করা হয়, সেরকম জায়গায় ট্রিটমেন্ট করানোটা সব সময় এই ক্যান্সার পেশেন্টদের জন্য বেস্ট। সো আজকে আমরা এখানেই আমি করব, এবং আমরা একটা জিনিস মাথায় রাখবো যে তামাক, গুটকা, সুপারি থেকে দূরে থাকতে হবে। যদি মুখের মধ্যে কোনো সাসপিসিয়াস যেগুলো বললাম থাকে, ডাক্তারের, বিশেষ করে যারা এই হেড অ্যান্ড নেক বা ওরাল ক্যান্সারের ট্রিটমেন্ট করে, সেই ডাক্তারদের পরামর্শ নিতে হবে। এবং 3 নম্বর, এই টাইপের রোগের ট্রিটমেন্ট মেন সার্জারি, তারপর রেডিয়েশন, কেমো অ্যাডভান্স স্টেজে লাগে, আর্লি স্টেজে লাগে না। এবং এই টাইপের ট্রিটমেন্টগুলো অপারেশন, তারপর খুব জটিল প্লাস্টিক সার্জারি লাগে, এগুলো স্পেসিফিক ক্যান্সার সেন্টার যেগুলো ওয়েল ইকুইপড, যেগুলো এক্সপার্ট ডাক্তাররা রয়েছেন, যেখানে সমস্ত কিছু একসাথে হয়, রেডিয়েশন, কেমো, সার্জারি, সেরকম জায়গায় করানোটা বেস্ট ফর পেশেন্টস আলটিমেট আউটকাম। সবাই ভালো থাকবেন, তামাক গুটখা থেকে দূরে থাকবেন, মদ্যপান থেকে দূরে থাকবেন। সবাইকে এবং অত্যন্ত গরম পড়েছে, সাবধানে থাকবেন। সবাইকে আমার তরফ থেকে নমস্কার।